নমস্কার পাঠক বন্ধুরা, কেমন লাগছে গড়পুরের বৌরানীর পর্বগুলি? ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিতে ভুলবেন না। আমি মৌসুমী বৈদ্যদাস আজ আবারও এসেছি নতুন একটি পর্ব নিয়ে। এলিনা প্রবালকে বলে, এখন সঠিক সময় নয় বাইরে যাওয়ার, আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাইরে যেতে বলে। প্রবাল অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় সে কথা। এলিনার মুখের দিকে তাকায়, অস্বস্তি ভরা মুখ নিয়ে। প্রবালের কেন জানি মনে হয় এই 2 দিনে মেয়েটা যেন অনেকটাই বড় হয়ে গেছে। সত্যি, পরিস্থিতি মানুষকে কতটা বদলে দেয়। প্রবাল বুঝতে পারে এলিনা ওকে কিছু একটা কথা বলবে। তাই এলিনার মুখের দিকে তাকায় প্রবাল। কিন্তু এলিনা তখন অন্ধকার ঘরের চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে। প্রবাল এলিনার এমন ব্যবহারে ভীষণ অবাক হয়। এলিনা আরও কিছুক্ষণ ধরে ঘরের চারপাশে চোখ বুলিয়ে নিতে থাকে। তারপর যেন সব কিছু ঠিক আছে দেখে এলিনা এবার প্রবালের দিকে তাকায়। বলতে শুরু করে ঠিক কী কী ঘটে চলেছে ওর সাথে। প্রবালের অনুপস্থিতিতে ওর সাথে কেউ ভয়ানক মানসিক খেলায় নেমেছে। এলিনা বলতে শুরু করে সেই প্রথম থেকে, যে মুহূর্তে এলিনা এই হালদার বাড়িতে প্রবেশ করেছে। আমি যখন গাড়ি থেকে নামি তোমার সাথে এই হালদার বাড়িতে প্রবেশ করি, তোমার মনে আছে কি না জানি না, তখন হঠাৎ করেই একটা ঝোড়ো হাওয়া দিয়েছিল আর তোমার মায়ের হাতের প্রদীপটা নিভে গিয়েছিল। উনি কিছু একটা কারণে আমার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিলেন। যখন ওনার হাত থেকে বরণ ডালাটা পড়ে যাচ্ছিল, আমি তৎপরতার সাথে সেটিকে ধরে নিয়েছিলাম। আমি বিদেশি আদব কায়দায় মানুষ হলেও আমার মনে হয়েছিল এটি অলক্ষণ। আর যে মুহূর্তে ঝড় উঠেছিল তখন আমার মনে হয়েছিল কেউ যেন তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তবে তার উপস্থিতি খুঁজে বার করা ভীষণ কঠিন। সে কেবল অনুভূতিতেই আসে। মানস দৃষ্টিতে তাকে অনুভব করা যায়। এরপর যখন কেউ আমায় বরণ করে ঘরে তুলল না, আমি নিরুপায় দেখে বরণডালা হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করি। আর ঠিক তখনই আমার হাত জুড়ে সহস্র পিঁপড়ের দংশনে যে জ্বালা অনুভূত হয়, ঠিক সেই রকম যন্ত্রণা শুরু হয়। আর প্রবাল, এবার তোমাকে আমার একটা জিনিস দেখানোর ভীষণ প্রয়োজন, না হলে তোমায় বাকি ঘটনাগুলো বলতে পারবো না। এতক্ষণ প্রবাল এক মনে এলিনার সব কথাগুলো শুনছিল। প্রবালের মনে হলো এলিনা আবার ওকে কী দেখাবে। এই সব ভাবতে ভাবতেই প্রবাল দেখল এলিনা তার ডান হাতটা উল্টো করে ওর দিকে রেখেছে, আর তাতে আঁকা আছে একটা ত্রিশূলের ট্যাটু। কিন্তু প্রবাল তো আগে সেটা দেখেছে, তবে এলিনা আবার কেন প্রবালকে এই ট্যাটুটা দেখাচ্ছে? তাহলে কি এলিনা এবার যে কথাগুলো বলবে তার সাথে এই ট্যাটুর কোনো সংযোগ আছে? এলিনা এবার আবারও বলতে শুরু করে, সেদিন যখন বরণডালা হাতে নিই, আমার হাতে তীব্র যন্ত্রণা শুরু হয়। আর ঠিক তখনই আমার হাতে রাখা ত্রিশূলের ট্যাটুটা থেকে আলোর বিচ্ছুরণ শুরু হয়। আমি ডান হাতের মধ্যে একটা উষ্ণতা অনুভব করি, আর সাথে সাথেই আমার হাতের যন্ত্রণা প্রশমিত হয়। তোমার মনে আছে কি না জানি না, তুমি আমার আগে এগিয়ে গিয়েছিলে, আর আমার হাতে ব্যথা হওয়ার কারণে
আমি পিছিয়ে পড়ি। পরে গাঁটছড়ায় টান অনুভব হলে তুমি ফিরে এসেছিলে আমার কাছে, তাই তুমি তখন মুহূর্তের জন্য আমার মুখের দিকে অবাক হয়ে যাওয়া দৃশ্য অনুভব করতে পারোনি। আমিও প্রথমটায় ঘটনার আকস্মিকতায় একটু ভয় পেয়েছিলাম বটে, কিন্তু পরে ভেবে দেখেছি যদি এখনই কাউকে বলি তাহলে হয়তো আমায় নিয়ে সবাই মজা করতে পারে। এমনকি তুমিও যদি মজা করো। তাই আর বলা হয়নি। এরপর অম্বা দিদি আসে আমার পিছনে, আর তার তীব্র নখ দিয়ে আমার কাঁধে আঁচড় বসায়। যদিও এই ঘটনা তোমার জানা, তোমার চোখের সামনেই হয়েছে, তবুও তোমায় একথা বলছি তার একটা কারণ আছে। কারণ অম্বা দিদির আকস্মিক আক্রমণে আমি নিজেকে প্রতিহত করতে পারিনি। তাই আমার হাত থেকে বরণডালা পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে ঠানদিদি বরণডালা ধরে ফেলেন। বরণডালা ধরার সময় আমার স্পর্শ ঠানদিদির শরীরে লাগে, আর আমার কেন জানি মনে হয় ঠানদিদির শরীর বরফের মতো ঠান্ডা, যেন কোনো মৃত মানুষকে ছুঁয়েছি আমি। তবে সেই মুহূর্তে এটা নিয়ে বেশি কিছু ভাবিনি আমি, কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি সেই মুহূর্তে আমার ঠানদিদির শরীরটা কেন এমন লেগেছিল। হয়তো এখন আমি সেই সব ঘটনার জট খুলতে পারছি আস্তে আস্তে করে। তারপর তো আমার আর বরণ হলো না। তবে সেদিন ঠানদিদি ভীষণ রকম চেয়েছিলেন আমার বরণ হোক, কিন্তু তোমার মা কোনো এক অজানা কারণে বাধা দেন। তবে আমার এখন মনে হচ্ছে উনি একদম ঠিক কাজ করেছিলেন। বরণ না হয় আমি আর তুমি ঠানদিদির সাথে তোমার জেঠিমা অলকানন্দা হালদারের ঘরে যাই। সেখানে গিয়ে আমার ভীষণ অদ্ভুত লাগে। তোমার জেঠিমা হঠাৎ করেই শরীরের সমস্ত শক্তি এক করে আক্রমণ করেন ঠানদিদিকে। এই ঘটনা কিন্তু আমার কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না, কিন্তু ঠানদিদি বুদ্ধিমত্তার সাথে সেই আক্রমণ প্রতিহত করেন। হয়তো তোমার আমার অলক্ষ্যেই তার কোনো গোপন ক্রিয়ায় রক্ত হন, আর যার ফলস্বরূপ জেঠিমা শান্ত হয়ে যায়। তবে তখন আমি ভাবি ঠানদিদি বড় ভালো মনের মানুষ। উনি ওনাকে আক্রমণ করা সত্ত্বেও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। এরপর আমরা যখন ফিরে আসছিলাম, আমি পিছন ফিরে তাকাতে দেখি তোমার জেঠিমার ভয়ার্ত দৃষ্টি। একজন অসুস্থ মানুষের এত ভয়ার্ত দৃষ্টি হবে কেন? আমার কেন জানি না মনে হচ্ছিল উনি আমাকে সাবধান করতে চাইছেন আমরা ফিরে আসি। এরপর আমাদের ঘরে আমি একা আসি। তখন তোমায় কোথাও দেখতে পাই না। ঘরের ভিতরে আসার কিছুক্ষণ পরেই আমি পোশাক পরিবর্তন করার জন্য স্নানঘরের দিকে যাই। স্নানঘরে প্রবেশ করতেই আমার আরও একবার মনে হয় কেউ যেন তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় পর্যবেক্ষণ করে চলেছে, ঠিক যেমনটা এই বাড়িতে ঢোকার মুখে হয়েছিল। আমি স্নানঘরে গিয়ে প্রবল অস্বস্তি নিয়ে পোশাক পরিবর্তনের চেষ্টা করতে থাকি। শাড়িটা সবে গা থেকে খুলে আয়নার সামনে দাঁড়িয়েছি, ঠিক তখনই আমার মনে হয় আয়নায় আমার প্রতিবিম্ব নেই। সেই জায়গায় ফুটে উঠেছে এক অন্য অবয়ব, এক নারীর অবয়ব। তবে সেই নারীকে আমি চিনতাম না এর আগে, তবে এখন তাকে বিলক্ষণ চিনি। আমি তখন ভয় পেয়ে দৌড়ে আসি স্নানঘর থেকে। তখন তুমি আমায় ধরে ফেলো, আর আমি জ্ঞান হারাই। প্রথমে ভেবেছিলাম
তোমায় সব কথা খুলে বলবো। পরে ভাবি হয়তো সবটাই আমার মনের ভুল, কিন্তু এখন বুঝতে পারছি এগুলো একটুও আমার মনের ভুল নয়, বরং অম্বা দিদির মতোই কেউ আমাকে অপয়া বানানোর চেষ্টায় মেতে উঠেছিল নিজের সুকৌশল বুদ্ধির দ্বারা। অথচ সে সবার সামনে থেকে এই কাজ করে যাচ্ছে, কিন্তু তুমি, আমি বা আমরা কেউই তাকে ধরতে পারবো না।